আচ্ছা, সো আমার স্ক্রিন আই গেস সবার মানে দেখা যাচ্ছে। তো এখানে এক্সেল নিয়ে কে কে জানেন এটা আগে হ্যান্ড রেজ করেন। এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। আচ্ছা, বাকিরা? বাকিরা জানেনই না। গ্রেট, ঠিক আছে। সো এইটা হচ্ছে বেসিক্স থেকে যেহেতু অ্যাডভান্স, সো বেসিক্স থেকে অ্যাডভান্সের মধ্যে আমাদের এই বেসিক্সটাও পড়ে যে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের এই টুলসগুলোর কাজগুলো অ্যাটলিস্ট আয়াতে রাখবো। বাট এখানে বিষয়টা হচ্ছে যে আপনার এই বেসিক্স শিখাগুলো, হ্যাঁ, মানে যা শিখছেন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে এখন যা শিখবেন, এটা শিখে যদি এখানে সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু সেটা আর হচ্ছে না। হ্যাঁ, তো এখানে আপনাকে ইমপ্রুভমেন্ট আনতে হবে, হ্যাঁ, রেগুলার ডেভেলপ করতে হবে। তো আমি এক্সেলটা বুঝিয়ে দিচ্ছি যে এক্সেলের অ্যাকচুয়ালি কাজ কি, যারা জানেন না হয়তো দেখে নেবেন। ওকে, সো এক্সেল যারা চিনেন না তারা এতটুকু মানে জেনে নেন যে এখানে আমরা যে ডেটাগুলো আছে সেটা হতে পারে কোনো নাম, বা সেটা হতে পারে কোনো কারেন্সি, বা কোনো নাম্বার, যে কোনো ফরম্যাটে হইতে পারে ডেটা। তো ওই ডেটাগুলোকে নিয়ে যদি আমি যোগ, গুণ, ভাগ, বিয়োগ এই ধরনের ফর্মুলা ইউজ করে যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে চাই ওই ডেটাগুলোর মধ্যে, তাহলে কিন্তু আমাদের এক্সেলটা অনেকটা পপুলার। এখন এই এক্সেলের যে পপুলারিটি সেটা আপনার কোত্থেকে আসছে? এটা আসছে আহ, যখন আমরা প্রথম দিকে এই অফিসের কাজগুলো বা অফিস অ্যাপ্লিকেশনের কাজগুলো পাই, তখন কিন্তু এই ডেটাগুলোকে নিয়েই আমাদের কাজগুলো থাকে। লাইক আপনারা কখনো এইভাবে থিঙ্ক করবেন না বা করেন নাই হয়তো, যে এই প্রতিটা প্ল্যাটফর্ম লাইক এক্সেলের সাথে পাওয়ার পয়েন্টের সাথে ওয়ার্ড, এগুলো কিন্তু কানেক্টেড। লাইক একটা ক্লায়েন্ট যখন আপনাকে বলতেছে যে আমি এই ডেটাগুলোর মাঝখানে আমি এমন একটা সামেশন চাচ্ছি বা এমন একটা ক্যালকুলেশন চাচ্ছি যেটার রিপোর্ট আমাকে এন্ড অফ দ্য শিট দেখাবে, হ্যাঁ, এরকম একটা ক্যালকুলেশন চাচ্ছি আমি ডেটাগুলোর মধ্যে, তখন কিন্তু আপনার এই ডেটাগুলোকে নিয়ে করতে হবে কি, এই ডেটাগুলোকে নিয়ে করতে হবে আপনার এই এক্সেল শিট ফরম্যাট, হ্যাঁ। আর যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে না আমি এটাকে চাচ্ছি যে একটা ডিজাইন টেমপ্লেট হিসাবে, হ্যাঁ, ডিজাইন টেমপ্লেট হিসাবে, তখন যদি আপনার কাছে অ্যাডোবি অ্যাপ্লিকেশনসের নলেজগুলো না থাকে, তখন কিন্তু আপনি বেসিক ডিজাইন মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও করতে পারেন। তারপর যদি সে আপনাকে বলে যে না, যেই ডেটাগুলো তোমার এক্সেল শিটে আছে সেই ডেটাগুলোকে নিয়ে তুমি হচ্ছে যে একটা কাজ করো, ওটাকে একটা প্রেজেন্টেশন ডিজাইন করো, একটা প্রেজেন্টেশন ডিজাইন করো ওই ডেটাগুলোকে নিয়ে। লাইক একটা ডেটা ফ্লো হয়ে আসবে, ওইটা ওই ডেটার পরের যে স্ট্রাকচারগুলো সেগুলো কি হবে, এই ধরনের একটা প্রেজেন্টেশন স্লাইড আকারে বানাও। বানানোর পর তুমি সেটা আমাকে শো করাও। তো এখানে যে মেথডটা দেখেন, একটা ডেটা সেটা নিয়ে আপনি কাজ করতেছেন মাইক্রোসফট এক্সেলে, সেটাকে নিয়ে চলে যাচ্ছেন আবার মাইক্রোসফট ওয়ার্ডে, সেটাকে নিয়ে চলে যাচ্ছেন আবার পাওয়ার পয়েন্টে। সো যখন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে তখন কিন্তু আপনার স্কিলস ম্যান্ডেটর, আপনার কিন্তু প্ল্যাটফর্ম ম্যান্ডেটর না, আপনার টুলস ম্যান্ডেটর না। লাইক আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপের জন্য সেটা যদি আপনার অ্যাডোবিতে মানে কাজ করতে হয়, তাহলে কিন্তু আপনার ওইখানেও সেই জিনিসটা অ্যাপ্লাই করে ওইখানেও কিছু স্কিলস আপনার গ্যাদার করতে হবে। তো আমরা যারা যারা এই প্ল্যাটফর্মে বেসিক্স অবস্থায় আসতে চাচ্ছিলাম যে না আমরা এই প্ল্যাটফর্মে আসব, একটা বেসিক্স অবস্থায় আমরা কিছু আর্ন আপ করার চেষ্টা করব, তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে এই থিঙ্কিংটা রাখেন, কোনো সমস্যা নাই, এই থিঙ্কিংটা রাখেন, এই মোটিভটা রাখেন, তবে একটু কাস্টমাইজ করেন যে আমরা শুধু একটা স্কিলসে না, শুধু একটা প্ল্যাটফর্মে না, আমরা একটু ব্রডলি যাব, হ্যাঁ। তো এটার জন্য আমাদেরকে করতে হবে কি, যে লাইক আমরা এক্সেল এখন যা শিখতেছি এগুলোকে আমরা রেগুলার নতুন নতুন ফরম্যাট অনুযায়ী শিখবো। লাইক এক্সেল এমন একটা জিনিস বা এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা সফটওয়্যার যেটার যদি কেউ বলে যে আমি একেবারে 98% জানি এক্সেলের, হ্যাঁ, তাও কেউ এটা বিশ্বাস করবে না বা ট্রাস্ট করবে না, কারণ এইখানে প্রতিটা সেগমেন্ট আপনি এডিট করতে পারবেন, প্রতিটা সেগমেন্ট আপনি কাস্টমাইজ করতে পারবেন। এক্সেল এতটা ব্রড। তো এই এক্সেলের মধ্যে
বেসিক যে কাজগুলো সেগুলো যদি আমি একটু বুঝাই, যে আমরা উপরে একটা মেনু অপশন পাবো, এরকম একটা মেনু অপশন, আর এর উপরে আমরা একটা ফ্লোটেড একটা মেনু বার পাবো, যেখানে হচ্ছে যে আমাদের ফাইল থাকবে, লাইক আমরা কি কি ফাইল নিয়ে কাজ করতেছি, হ্যাঁ সেগুলো যদি রিসেন্ট কোনো ফাইল থাকে এখানে দেখাবে। তারপর আমাদের কিছু এখানে ট্যুর দিবে, মানে টিউটোরিয়াল দেবে এরকম টাইপের, যে এই সফটওয়্যারটা কি নিয়ে কাজ করে, হ্যাঁ বা কোথায় কি কি আছে এই ধরনের বিষয়গুলো। তারপর আপনি এখানে আরো কিছু অপশন পাবেন, এখানে কিছু টেমপ্লেটের বিষয় আছে, যে এখানে পাওয়ার মানে এক্সেলে আছে, ওয়ার্ডে আছে, পাওয়ার পয়েন্টেও আছে কিছু বেসিক্স টেমপ্লেট বা বাই ডিফল্ট টেমপ্লেট, যেগুলো নিয়েও আপনি চাইলে প্রথম অবস্থায় কাজ করতে পারবেন যদি ধারণা না থাকে। এখন এইখান থেকে যদি আমি বেসিক্স অবস্থায় যাই, যে আমি এখান থেকে কি চুজ করব, আমি এখান থেকে কিন্তু একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চুজ করব। কেন? কারণ আমি একেবারে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে কাজগুলো করব। হ্যাঁ, অন্য কোনো একটা ওয়ার্কবুকে তো আপনি করবেন না, এক্সিস্ট কোনো একটা ফাইলে তো আপনি নিউ ভাবে কোনো ডেটা সাবমিট করবেন না, তাই না? তো আপনি ধরেন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যখন ওপেন করবেন, তখন কিন্তু এই ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো আসার পরে এই এক একজনকে স্বাগতম জানাইতে জানাইতেই অর্ধেক ক্লাস পার। 40 আর না। ওকে, সো এই এক্সেলের মধ্যে আমরা যে উপরের অপশনগুলো দেখি, যে হোমের মধ্যে কি কি আছে, অনেকের কিন্তু এই অপশনগুলো থাকে না। কিভাবে থাকে না? যে এগুলো হিডেন থাকে, হ্যাঁ যে এরকম হিডেন থাকে, যে যখন আপনি ক্লিক করতেছেন তখন সেটা ওপেন হচ্ছে, আবার যখন আপনি এখানে ক্লিক করতেছেন সেটা চলে যাচ্ছে। সেটা কেন? জাস্ট পিন করা নাই আপনার এই জিনিসটা। এই যে এখান থেকে যদি আপনি পিন করে দেন তাহলে কিন্তু এটা পিন হিসেবে থেকে যাচ্ছে আপনার এখানে, আপনি এখানে কাজ করলেও সেটা যাচ্ছে না। হ্যাঁ, এখন যদি কেউ বলেন যে এই বেসিক্সটাও জানি না, তাহলে কিন্তু আমি অনেক লাউডলি হাসবো এখন আপনাদের সামনে, হ্যাঁ? তো এইভাবে বলা যাবে না, এই বেসিক্স গুলো ঘাটাইতে হবে, সবগুলো কিন্তু ধরে ধরে বোঝানো যাবে না ফুল কোর্সে। হ্যাঁ, কারণ আমরা এরপরে অ্যাডভান্স শিখবো, এরপরে তারপর প্রফেশনাল লেভেলের কাজ দেখবো। তো এইখানে যদি বেসিক্সে থেকে যান তাহলে কিন্তু হচ্ছে না। এই প্রতিটা জিনিস দরকার লাগলে আপনি নিজে ক্লিক করে করে দেখবেন, কিচ্ছু হবে না আপনার পিসিতে, কিচ্ছু হবে না আপনার ল্যাপটপে। আমি যে বাসটা খাইছি ওটা আলাদা হিসাব, আমার এখানে অনেকগুলো সফটওয়্যার আমি রান করি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমাকে যদি রাত 3টা বাজে এরকম একটা সফটওয়্যার ডাউনলোড করতে বলে, যেটা আমার কাজের জন্য মাস্ট বি লাগবে, আমার ওটা করতেই হয়। এসএসডি বলেন, হার্ড ডিস্ক বলেন, যাই থাকুক আমার সামনে, আমাকে ওটা নিয়েই কাজ করতে হয়। আর এটার মধ্যে আমার কোনো গাফলতি দেওয়ার কোনো সুযোগ নাই। আর আমরাও চাই যে আমরা প্রতিটা কাজ সিনসিয়ারলি করি, কারণ না করলে বাংলাদেশের ক্লায়েন্টগুলোকে আপনি নাহলে বুঝাইতে পারলেন যে ভাই এটা হয়েছে, ভাই ওইটা হয়েছে, ভাই এইভাবে, ভাই ওইভাবে, হ্যাঁ, কিন্তু বাইরের ক্লায়েন্টগুলোকে বুঝাইতে পারবেন না, কখনোই না। হ্যাঁ, তো যাই হোক, আমরা কিছু রেসপন্সিবিলিটিস নিয়ে চলি, আমাদেরও কিছু প্রবলেম আইসা পড়ে, কারণ আমরাও একটা জীবনে আছি, হ্যাঁ জীবন আমাদেরও আছে। আর জীবন যেখানে ওখানে সমস্যা থাকবে, মাস্ট বি। তো এখানে প্রতিটা ট্যাবে আমরা এক একটা অপশন আমরা দেখতে পাই, যে আমরা কি কি সেগমেন্ট পাচ্ছি এক একটা ট্যাবে। তো প্রথমে হোম ট্যাবে যদি আমি আসি, এখানে আমরা প্রথমে কপি পেস্টের কিছু অপশন পাচ্ছি, হ্যাঁ, লাইক পেস্ট করার, কাট করার, কপি করার, বা ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার হচ্ছে যে লাইক আমি এই সেলে কিছু একটা লিখলাম বা কিছু কিছু একটা কাস্টমাইজ করলাম, লাইক কালার করলাম, আমি ওটা চাচ্ছি যে এটাতেও যেন চলে আসে এক ক্লিকের মধ্যে, তাহলে আমি এটাকে ক্লিক করে এটাকে ফরম্যাট পেইন্টার দিয়ে এখানে ক্লিক করলে সেটা চলে আসবে। আমি সবগুলোই দেখাবো, নো টেনশন, আস্তে ধীরে দেখাই। তো এর পাশে দেখতেছি যে আমাদের একটা ফ্রন্ট সেকশন আছে। ফ্রন্ট সেকশন মিনস যে আমরা এখানে যা যা লিখি এখানে, আর যেখানে লিখবো, হ্যাঁ এই যে উপরে যে এবিসিডি দেওয়া, 1 2 3 4 দেওয়া, এইগুলো কিন্তু এক একটা রো অ্যান্ড কলাম, হ্যাঁ। তো কলাম হচ্ছে যে উপরের এবিসিডি গুলো, এবং 1 2 3 4 যেগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা রো। তো এইখানে কলাম অ্যান্ড রো এর যে এক রূপ নামের, সেটাই হচ্ছে যে এই সেলের একটা নাম। যেমন আমি এখন যেখানে ক্লিক করে আছি সেটা হচ্ছে যে আই কলামে এবং 5 রোতে। সো এটার নেম হচ্ছে I5। এই যে এখানে দেখতে পাবেন, আপনাকে যদি ক্লায়েন্ট বলে এখন যে তুমি H16-এ যে কোনো একটা কারেকশন করো, তখন কিন্তু আপনি এখানে লিখে এন্টার দিলেও কিন্তু আপনি সরাসরি ওখানে চলে যেতে পারছেন। ক্লায়েন্ট আপনাকে এসে বাংলায় বলবে না যে আপনি এই জায়গাটাতে যে কারেকশন করেন। সো আপনাকে এগুলোও জানতে হবে। তারপর হচ্ছে যে ফ্রন্ট সেকশন, লাইক আমি এই সেলের মধ্যে আমি আমার নামটা লিখি সামির হোসেন, যেই আসুক, আর এন্ট্রি না, আই এম সো সরি, অনেক জ্যাম ছিল। আচ্ছা যাই হোক, তো এইখানে যে আমি নামটা লিখলাম, এই নামের মধ্যে আমি অনেক কারেকশন করতে পারবো। কিরকম কারেকশন? যে এটা একটা স্টাইলে আছে,
একটা ফ্রন্টের স্টাইলে আছে, এই স্টাইলটাকে আমি চেঞ্জ করতে পারবো এইখান থেকে। তো এখানে অনেক ধরনের স্টাইল আছে, মেনুর জন্য দেখা যাচ্ছে না, আমি জিনিসটাকে এখানে একটু লিখি। ওকে, সো লিখার পরে আমি এখান থেকে এখন ফ্রন্টগুলোকে আমি জাস্ট স্ক্রল করতেছি মাউসটাকে, এক একটা প্রিভিউ দেখাচ্ছে। সো আপনার মনে যদি কোশ্চেন থাকে যে স্ট্যান্ডার্ড কোন ফ্রন্ট, তাহলে এটাকে আমি বলে দিচ্ছি যে টাইমস নিউ রোমান। তো এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফ্রন্ট, যেটা আমাদের অফিসিয়াল বা হচ্ছে যে বাইরে কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে এটা অবশ্যই মাস্ট বি থাকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট এগুলো রেকমেন্ডেড করে দেয় যে আপনি কোন ফ্রন্ট নিয়ে কাজ করবেন, অথবা কোন ডিটেলসটাকে হেডিংয়ে বসাবেন, অথবা কোন ডিটেলসটাকে সাব হেডিংয়ে। এখন হেডিং আর সাব হেডিং, লাইক আমি যদি আমার নামে এখানে ডেটা কালেক্ট করি, সেটা কিন্তু আমার একটা হেডিং হবে না। হ্যাঁ, আমার একটা হেডিং দিতে হবে উপরে, লাইক যে আমি কি করেছি এটা নিয়ে একটা হেডিং থাকবে। সো ওইটা হেডিংয়ে যাবে নাকি সাব হেডিংয়ে যাবে, সেগুলো কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে থাকে। বাকিটা কিন্তু আপনার নিজের স্কিলসের ওপর বা নিজের রিসোর্সের ওপর ডিপেন্ড করে যে বর্তমানে এই পর্যায়ে বা এই সেকশনে ফাইলগুলোকে কীভাবে সাজানো হয়। তো এরপরে আসি যে আমরা যে এই লেখাটা লিখলাম, ধরেন এটাকে আমরা তো টাইমস নিউ রোমান দিলাম, ফ্রন্ট দিলাম, এটাকে আমরা ফ্রন্ট সাইজ বড় করতে পারি অথবা ছোট করতে পারি। এটাকে আমরা বোল্ড করতে পারি, এটাকে আমরা চাইলে ইটালিক করতে পারি। আমি একটু বড় করে দেখাই। ইটালিকের মিনস হচ্ছে যে আপনাকে একটু রোটেট করে দিবে, লাইক একটু বাঁকা করে দিবে ইটালিক ফ্রন্টের মতো। অ্যান্ড বোল্ড হচ্ছে যে একটু ঘনত্বটা বাড়ায় দিবে অথবা ওয়েটটা বাড়ায় দিবে। অ্যান্ড এর পাশে হচ্ছে আন্ডারলাইন, আপনি সিঙ্গেল আন্ডারলাইন অথবা ডুয়েল বা ডাবল আন্ডারলাইনও করতে পারেন। আর এই সকল যদি আপনার না দরকার হয় তাহলে দিবেন না, না দরকার হলে দিবেন না। যদি আপনার ডিজাইনের সাথে যায় বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে বা শীটটাকে আপনি একটু সুন্দরভাবে দিতে চাচ্ছেন, তাহলে দেন। কিন্তু আপনি এখানে এইগুলো সবই করলেন, হ্যাঁ, মানে দেখেন একটা বিষয়, সব করলেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছেন হচ্ছে যে ধরেন এই যে এরকম, বা হচ্ছে যদিও লাল তো দিবেন না আমি জানি, বাট এরকম একটা কালার দিচ্ছেন যে যেটার জন্য এটা হাইলাইটই হচ্ছে না বা এটা দেখাচ্ছেই না বা সুন্দর লাগতেছে না। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ কালার থেকে শুরু করে কন্টেন্ট সাজানোর প্রতিটা বিষয় চোখে অ্যাট্রাক্ট করানো থেকে আপনার রিডিং পড়ানোর মতো কনভিন্সিং এর পাওয়ারটা থাকতে হবে আপনার এই সকল স্কিলসে। হ্যাঁ, তো এখানে আমি সব কিছু করলাম, বাট বাকি প্রসেস তো দেখলেনই যে লাইক এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আর এটা হচ্ছে টেক্সটের কালার, যে লাইক আমি টেক্সটের কালার দিতে পারি অথবা এখান থেকে অন্য একটা কালার দিতে পারি। তাছাড়া এখানে মোর কালার আছে, এই অপশনের মধ্যে আপনি একাধিক কালার ইউজ করতে পারেন অথবা কাস্টমলি কোড হিসাবে এখান থেকে কালার ইউজ করতে পারেন, লাইক এইভাবে। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে আমাদের অ্যালাইনমেন্ট সেকশন। অ্যালাইনমেন্টটা কখন বুঝবেন? আমাদের এখানে যে সেলে M7-এ M7-এ যে লেখাটা আছে সামির হোসেন, সেটা কিন্তু M7-এই আছে, যদিও সেটা N7O7-এ দেখাচ্ছে, লাইক এটাতে N7 and O7ও দেখাচ্ছে, কিন্তু আসলে ডেটাটা M7-এ। সো আমি যদি এখানে কিছু একটা লিখি, লাইক অন্য একটা নেম বা অন্য একটা কিছু, যে লাইক হ্যালো, দেখেন আমার ওই লেখাটা কিন্তু হাইলাইটেড হচ্ছে না, আমার ওটার উপরে চলে আসছে লেখাটা, বাট লেখা আছে কিন্তু। হ্যাঁ, এই যে ব্যাকএন্ডে আমার এখানে ফর্মুলা বার বলে এটাকে, ফর্মুলা বারে দেখাচ্ছে যে লেখা আছে, বাট এখানে আমি যেহেতু উপরে একটা লেখা লিখছি সেটার জন্য সেটা ওভারল্যাপ হয়ে গেছে। সো ওভারল্যাপ হয়ে যাওয়াতে যদি আমি এটাকে আবার ডিলিট করে দিই তাহলে আবার চলে যাবে। আর এইটাকে যদি আমি একটা সেলে কনভার্ট করতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে মার্জিন সেন্টার। লাইক এইটাতে করলে বুঝবেন না, আমি লাইক এইভাবে একটু বড় করে দেই, সরি। এখন মার্জিন সেন্টারের মানেটা হচ্ছে যে আগে সে মার্জ করবে, তারপর সেই কন্টেন্টটাকে বা ডেটাটাকে সেন্টারে আনবে। হ্যাঁ, অ্যান্ড সেন্টারে আনার পরও কিন্তু আপনার কাছে অ্যালাইনমেন্টের অপশন আছে। কিভাবে আছে আমি দেখাচ্ছি। সো মার্জিন সেন্টারে আমি দিলাম, সে মার্জ করছে, একাধিক সেলগুলোকে একটা সেলে কনভার্ট করছে, বাট সেন্টার করার ক্ষেত্রে সে শুধু লেফট টু রাইট এটাতে সেন্টার করছে, বাট টপ টু বটমে বটমে এটাকে মিডলে করে নাই। সো মিডলে করার জন্য এই পাশে দেখেন আবার একটা অ্যালাইনমেন্ট অপশন আছে, যে আপনি লেফট, সেন্টার অথবা রাইট করতে পারেন অথবা মিডল,
টপ অথবা বটম। সো এখান থেকে দুইটা থেকে আমি মিডলে দিয়ে দিলাম এবং এই অনুযায়ী এটা কিন্তু সেন্টারে আছে। অ্যান্ড সেন্টারে থাকার পর আপনার হেডিংয়ে আপনি কি কারেকশন করবেন বা কিভাবে দিবেন। হ্যাঁ, এবার আসতে পারো। হ্যাঁ, সো কি কি কারেকশন করবেন এটার উপরের বাকি ডিটেলসগুলো ডিপেন্ড করতেছে। লাইক এটা তো আপনি হেডিং দিছেন, এখানে তো আপনি তেমন কিছু দিবেন না। বাকি যে ডেটাগুলো আপনি অ্যাড করবেন সেই ডেটাগুলো নিয়ে আপনি হচ্ছে কাজ করবেন। হাশেম স্যার, হাশেম স্যার আসছে আমাদের মাঝে, কিন্তু স্যার অনেকটা লেট, অনেকটা লেট স্যার, আন্তরিকভাবে দুঃখিত স্যার। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি এরপরের বিষয় যেটা বলছিলাম যে হেডিংয়ে তো আমরা ম্যাক্সিমাম কিছু করি না, বাকি জিনিসগুলো করি হচ্ছে আমাদের এইখান থেকে সাজানোর জন্য। লাইক এখানে যদি আমি একটা সিরিয়াল নাম্বার সাজাইতে চাই, তাহলে ধরেন আমি সিরিয়াল নাম্বারটা আগে লিখবো, তাই না? যে আমি এখানে একটা সিরিয়াল লিখতেছি, অ্যান্ড আমাদের কিবোর্ডে যে ট্যাব বাটন আছে সেই ট্যাব বাটনে প্রেস করলে সেটা আহ, মানে আপনার রাইটে যাবে, অ্যান্ড এন্টারে প্রেস করলে সেটা আপনার বটমে আসবে। হ্যাঁ, যতবার এন্টার দিবেন বা যতবার ট্যাব দিবেন সেটা ডানে বামে দৌড়াবে। আপনি চাইলে অ্যারো বাটনগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, আর কত বেসিক্স বলবো, যাই হোক। তো এরপরে হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে নেম, তারপর হচ্ছে যে ট্যাবে দিলাম হচ্ছে যে আপনার ধরেন অ্যামাউন্ট দিলাম। হ্যাঁ, যেহেতু আমরা একটু ফরম্যাট দেখাবো, অ্যামাউন্ট দিলাম। তারপরের ঘরগুলো আমি রেখে দিলাম, বা আমি চাচ্ছি সেই অ্যামাউন্টের থাকবে একটা টোটাল। এখন অনেকে বলবে যে টোটালটা নিচে কেন দিচ্ছেন না স্যার? দিচ্ছি, দিব, দাঁড়ান। তারপর হচ্ছে যে এখানে আপনার লাগবে হচ্ছে যে লাইক আমরা এখানে একটা ম্যাক্সিমামেরও বিষয় দেখলাম, বা হচ্ছে যে একটা মিনিমাম ডেটেরও বিষয় দেখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে যে একটা অ্যাভারেজের বিষয়টা দেখলাম। দেখার পরে যখন আমি এন্টার দিলাম, এরপর থেকে আমার এই সিরিয়ালটা শুরু হবে। তো ওয়ান এন্টার, টু এন্টার দেওয়ার পর আমি কি যতগুলো ডেটা থাকবে ততগুলোর জন্য এভাবে ক্লিক করে করে যাব? আসলে তো না। তো আপনার কাছে একটা ফর্মুলা আছে, চাইলে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমি এখন যেহেতু ফর্মুলা নিয়ে কিছু বলিনি, তো এখন ফর্মুলাটা দিতে চাচ্ছি না। ফর্মুলাটা না দিয়ে যদি আমি একটু বেসিক্সটা দেখাই, যে আপনি যদি সিরিয়াল ওয়াইজ টানতে চান তাহলে আপনি এই দুইটাকে সিলেক্ট করেন। করার পর এই যে গ্রিন যে ডট আছে এটাকে আপনার মাউস কার্সর নিয়ে গেলে এটা ব্ল্যাক একটা প্লাস হয়ে যাবে। তারপর ধরে টেনে দেন যতগুলো আপনার লাগবে, যতগুলো, তারপর ছেড়ে দেন, ততগুলো আপনার সিরিয়াল চলে আসছে। এখন এরপরে এটার অ্যালাইনমেন্টের পার্ট, অ্যালাইনমেন্ট আপনি অন্যভাবেও করতে পারেন। হ্যাঁ, তো অ্যালাইনমেন্টের পরে আমাদের এখানে কিছু কাজ আছে, লাইক বা অ্যালাইনমেন্টের আগে যেমন আমি কিছু নেম যদি অ্যাড করি, বা নেম ধরেন আপনারা অ্যাড করে দিলেন, আমি কিছু অ্যামাউন্ট অ্যাড করি। তারপর হচ্ছে যে লাইক ওকে, সো এই যে ডেটাগুলো আমি বসালাম এটা ধরেন যে আমার ইমাজিনেশন, বাট ধরেন এটা আপনাকে ক্লায়েন্ট দিছে। এখন এই ক্লায়েন্ট এর দেওয়া এই ডেটাগুলোকে নিয়ে আপনার কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে যে এইটার টোটালটা বের করতে হবে, এটার ম্যাক্সিমাম মিনিমাম অ্যাভারেজ বের করতে হবে। কেন বের করতে হবে এটা পরে আসতেছি। সো এখানে টোটালটা যদি আমি বের করতে চাই, সো বেসিক একটা ফর্মুলা, এবার আসি ফর্মুলা, যে এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফর্মুলাগুলো। তো ফর্মুলার বেসিক্সটা কি? তো আমরা অনেকেই ম্যাথমেটিক্যাল টার্ম করছি আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে, বা আমাদের প্রতিদিনের হিসাব মিলাইতে। হ্যাঁ, তো এখানে আমরা কিন্তু হিসাব মিলাইলেও মিলাইতে পারি না, কারণ অনেক সময় আমাদের জীবনের হিসাব মিলে না। তো এখানে যখন আমরা একটা ফর্মুলা অ্যাড করি, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, আমরা কিন্তু একটা সামে মানে ইকুয়াল চাই। হ্যাঁ, যে এটার মানে শুরুটা কি হবে। সো সব ক্ষেত্রে কিন্তু আমরা একটা ইকুয়াল একটা সাইন দিই শুরু করার জন্য। তো সাইন দেওয়ার পর আপনি কি চাচ্ছেন, কি চাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি টোটাল চাচ্ছি, তাহলে ওই টোটালের মানেটা কিন্তু তাকে ধরা দিতে হবে। হ্যাঁ, যে টোটাল আপনি চাচ্ছেন। তো এইখানে এই এক্সেলে টোটালের মানেটা হচ্ছে সামেশন, মানে যোগফল বা সমষ্টি। হ্যাঁ, তো এই সামেশনের জন্য আপনাকে লিখতে হবে SUM, সাম। দেওয়ার পরে আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে না হোমওয়ার্ক টার্মে বা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে, যে না আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, বা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কারণ
যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম করি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ডে করতে হবে, থার্ড ব্র্যাকেটের কাজ থার্ডে করতে হবে, এরকম কিছু টার্ম থাকে। তো এই ক্ষেত্রে আপনার টার্মটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে, এবং ফার্স্ট ব্র্যাকেট, ও এটা আমি জাস্ট অ্যারো ক্লিকটা করছি, এটার জন্য এরকমটা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আপনার যে ডেটাগুলো সেগুলো আপনি জাস্ট ওকে মার্ক করে দিবেন, জাস্ট মার্ক করে দিবেন কোথায়, এই দুইটা যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের মাঝখানে। এখন আপনি চাইলে প্রতিটা ধরে ধরে মার্ক করতে পারেন, বাট মার্ক করাতে আর ডিরেক্ট ফর্মুলা বসানোতে কি পার্থক্য সেটা আমি যদি দেখাই, যে লাইক আমি চাচ্ছি যে এটা টোটাল, তো এটাকে যদি আমি টোটাল এইভাবে টেনে দিই, তাহলে আমাকে এখানে দেখাবে যে O13 থেকে O21, হ্যাঁ, সেল, এই যে দেখেন সেল নাম এত পর্যন্ত সে লোড নিয়েছে। এখন যদি আমি এন্টার দিই তাহলে তার টোটালটা আমার এই ঘরে চলে আসছে, এই ঘরে চলে আসছে। এখন যদি আমি এই টোটালটা এখানে লিখতাম ফর্মুলাটা, তাহলে কিন্তু আমার টোটালটা আসতো এই পাশে। অ্যান্ড ম্যাক্সিমাম ফ্রিল্যান্স সেক্টরে আপনার এই কাজগুলো টোটাল বা ম্যাক্স মিন এই ধরনের যে মানে অ্যামাউন্টগুলো, সেগুলো কিন্তু আপনার এই রাইট সাইডে চায়, কারণ তারা এই ভ্যালু ডিটেলসগুলো আগে প্রথমে দেখতে চায়। তারা এত মানে নিচে যেয়ে সেই টোটালগুলো দেখবে না, তারা চায় হচ্ছে যে রাইট সাইডে। কারণ আপনারা অনেকেই জানেন বা হয়তো দেখেছেন যে আপনি যখন এটাকে প্রিন্ট সাইজে নেবেন, লাইক হচ্ছে যে কন্ট্রোল পি দিয়ে যদি প্রিন্ট সাইজে নেন, আমার এই ডেটা কিন্তু নাই। আমার এই ডেটা কিন্তু নাই, কেন নাই? জাস্ট বিকজ অফ আমি এই যে পেজের বর্ডার চলে আসছে, এই বর্ডারের বাইরে করছি। হ্যাঁ, তো আমি কেন করছি এখানে, জাস্ট আমি যে তখন ফ্রন্ট দেখাচ্ছিলাম, বাট আপনারা তো কাজ যখন করবেন তখন তো এই টপ থেকে শুরু করবেন। আমি জাস্ট এখান থেকে শুরু করছি, জাস্ট এখানে যখন আমি দেখাবো তখন কিন্তু এখানে আমার এই ড্রপ ডাউনটা ওপেন হইলে ব্যাকগ্রাউন্ডের কিছু দেখা যাচ্ছিল না। সো এটার জন্য ফাইল যখন ডিভাইড হয়ে যায় তখন একটা ঝামেলা, তো এটার জন্য তারা চায় হচ্ছে যে আপনাদের এই রাইট সাইডে যত যাবে ততই যাবে, হ্যাঁ। আর বটমে আপনার এক একটা পেজ অ্যাড হবে। তো এখানে ম্যাক্সিমাম সাইজ থাকে পেজের যে ল্যান্ডস্কেপের মতো, যে আমরা তো A4 চাইলে পোর্ট্রেটও করতে পারি অথবা ল্যান্ডস্কেপও করতে পারি, বাট এই ডিটেলসগুলো যায় আপনার একটা A4 এর ল্যান্ডস্কেপের মাধ্যমে। আচ্ছা, তারপর আসি যে টোটালটা আমি পাইলাম, টোটালটাকে এখন যদি আমি এখানে নিয়ে যেতে চাই, তাহলে একেবারে বেসিক ভাবে চিন্তা করলে কি করা যায়, আমি তো টোটালটা এখানে নিয়ে এসে বসছি, আমি কি করতে পারি, তাহলে আমি কন্ট্রোল সি মানে কপি, একেবারে বেসিক চিন্তা যে কপি করে এখানে পেস্ট করতে পারি, তাই না? কিন্তু আসে নাই কেন? একেবারে জিরো। ওয়াই? জাস্ট বিকজ অফ এটাতে আমি ফর্মুলা অ্যাড করছি। এটা যদি নর্মাল কোনো একটা ডেটা থাকতো বা যে ডেটা থাকতো যেই ডেটার মধ্যে বা যে ডেটার ব্যাকএন্ড আমি কোনো ফর্মুলা ইউজ করিনি, সেটা যদি থাকতো তাহলে সেটা চলে আসতো। বাট এটাতে আমি ফর্মুলা অ্যাড করেছি যেহেতু, তাই আসবে না। তো এটাকে কি করতে হবে, আমি চাইলে কন্ট্রোল এক্স মানে কাট, এই কাট যদি করি তাহলে তার এই ব্যাকএন্ডের ফর্মুলা সহ সে চলে আসবে। এবং এই ফর্মুলা দেওয়ার রিজন হচ্ছে যে আপনি যদি এখানে কোন একটা ভ্যালু চেঞ্জ করেন, লাইক এখানে 45,000 আছে, এখানে আপনি ধরেন যে করে দিয়েছেন হচ্ছে 80,000, ওই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে, মিনিমামের ক্ষেত্রে, অ্যাভারেজের ক্ষেত্রে সেম অ্যাজ ফর্মুলা। আপনার এই সামেশন বা সাম যেখানে লিখছেন ওইখানে লিখবেন ম্যাক্স, ওইখানে লিখবেন মিন, ওইখানে লিখবেন অ্যাভারেজ। আর যদি এর থেকেও সহজে চান তাহলে কি করবেন জানেন? তাহলে হচ্ছে যে এই যে জাস্ট সিলেক্ট করবেন, করার পর এই যে অটো যে সাম, এখানে আপনি একটা ড্রপ ডাউন আইকন পাবেন, এখানে ক্লিক করার পর আপনি সামেশন চাচ্ছেন, অ্যাভারেজ চাচ্ছেন, কাউন্ট নাম্বারস, ম্যাক্স, মিনিমাম অথবা মোর। মোরের মধ্যে আপনি আরও কিছু ফর্মুলা পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন বা জেনে নিতে পারেন কোনটা কি কাজের, হ্যাঁ। তারপর এখানে কিছু কন্ডিশনাল ফরম্যাট আছে যে আপনি ডেটাগুলোকে নিয়ে কন্ডিশনাল ফরম্যাট ইউজ করতে পারেন, যে ওই ডেটাগুলোকে একটা ফরম্যাট অনুযায়ী সাজানোর জন্য। তো এখানে কিছু রুলস তাদের দেওয়া আছে, হুম, যে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, এইগুলো যদি বেসিক্স একটা অবস্থায় যদি আমি আপনাদেরকে একটা ধারণা দেই, যে আমরা হয়তো আমাদের মানে রেজাল্ট শিট অনেকেই পাইছি জীবনে। তো ওই রেজাল্ট শিটে বিষয়টা হয় কি যে আমরা পাস ফেল এগুলো দেখা যায়, কিন্তু এই পাস ফেল তো আমরা আমাদেরটা দেখতেছি, যার যারটা শেষে দেখতেছে, বাকিদেরটা কিন্তু দেখতেছে না। বাকিদেরটা বা সবারটা একসাথে কিন্তু দেখতেছে এরকম একটা শিটে। তো
তো ওই শিটে এই এতগুলো স্টুডেন্টের ডেটাগুলোকে মেনটেন করার জন্য একটা ফরম্যাট ইউজ করা হয়, সেটাকে ধরেন যে আমি ইউজ করলাম যে 33-এর নিচে যে ডেটাগুলো থাকবে বা ভ্যালুগুলো থাকবে সেগুলো রেড মার্ক হয়ে যাবে, আর এর উপরে যদি থাকে তাহলে গ্রিন মার্ক হবে। আর 80-র উপরে, মানে 80-র উপরে যদি তাদের মার্ক থাকে বা ভ্যালু থাকে বা ডেটা থাকে, তাহলে তাদের পাশে এ প্লাস অলরেডি একটা ভ্যালু অ্যাড হয়ে যাবে। সো এরকম করে তারা এই ডেটা শিটগুলোকে ফরম্যাট করতো। বা একটা কর্পোরেট লেভেলের যদি জব সেক্টরে যদি আমি বলি বা কর্পোরেট সেক্টরে অফিস সেক্টরে যদি বলি, তাহলে ধরেন একেবারে কমন বিষয় যে স্যালারি শিট, কে কোন এমপ্লয়ি কত স্যালারি নিচ্ছে, কবে জয়েন করতেছে, বা কিভাবে শিডিউল হচ্ছে ওর স্যালারি বা ওর ইনকামটা, বা রেভিনিউ রিপোর্ট, এই ধরনের অ্যাকাউন্টস বা ফাইন্যান্স রিপোর্টেও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাট ইউজ করে বা ফরম্যাট টেবিল ইউজ করে এই ধরনের কাজগুলো হয়। তো এইটা আপনাকে জাস্ট আপনার একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলেছি। আর এগুলোকে চাইলে আপনি নিউভাবে মডিফাই করতে পারবেন, যেটা আমি বলেছিলাম প্রথমের দিকে যে এক্সেলের অনেক ডিপের বিষয় আছে, অনেক, মানে এটার গভীরতা অনেক। হ্যাঁ, যে যে কেউ যদি এসে বলে যে সে 80%ও জানে, এটা আহামরি যে মানে মানে অনেক বড় একটা কিছু এমনও না। কারণ 80% জানা মানে অনেক। হ্যাঁ, অনেক বলতে যে এটা বিশ্বাস করার মতোই না, কারণ এক্সেলের ফরম্যাট প্রতিনিয়ত আপডেট করা যায় নিজে থেকে। এই যে 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 রুলসগুলো আমি দেখাচ্ছি, যেই ফর্মুলাগুলো আমি দেখাচ্ছি, এগুলোকে আপনি রিবিল্ড করতে পারবেন, মানে কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। তো ওইটা আরো প্রফেশনাল লেভেলের কাজ যারা করে। হ্যাঁ, তো তার মানে এই না যে আমরা যতটুকু ফর্মুলা জানি ততটুকুই আমার জন্য এনাফ, এটা 100% হয়ে গেছে, 80% হয়ে গেছে, 90% হয়ে গেছে, না। কোনো জিনিস সহজে শেষ হয় না, অ্যাটলিস্ট প্রফেশনাল জিনিসগুলো। তো এখানে আমরা এই যে বিষয়গুলো দেখব। আর এটা আমি তখন স্কিপ করছিলাম, জাস্ট আপনার এই নাম্বারগুলো আপনার কি ফরম্যাটে থাকবে, সেটা জেনারেল বা হচ্ছে যে আপনার নাম্বার ফরম্যাট বা কারেন্সি ফরম্যাট বা অ্যাকাউন্টিং বা ডেট হিসাবে বা লং ডেট বা টাইম হিসাবে থাকবে কিনা বা পার্সেন্টেজ হিসেবে থাকবে কিনা, এই ধরনের ডেটাগুলোকে আপনি কিভাবে সিকোয়েন্স করতে চাচ্ছেন, বা সায়েন্টিফিক হিসেবে, এই যে একটা লাস্টে দিছে সায়েন্টিফিক হিসেবে, বা আপনি মোর নাম্বার ফরম্যাটও ইউজ করতে পারেন যদি আপনি চান যে আপনার এই ফরম্যাটগুলো আপনার ওই মধ্যে নাই বা এই লিস্টের মধ্যে নাই, তাহলে আপনি কাস্টম ফরম্যাট ইউজ করতে পারেন। এই ধরনের কাস্টম ফরম্যাটগুলোর মধ্যে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে যা যা থাকবে সেগুলো অনুযায়ী আপনি এক একটা ফরম্যাট পেয়ে যাবেন। হ্যাঁ, বা আপনি এসে সেখানে সার্চও করতে পারেন যে আপনার ফরম্যাটগুলো কি ফরম্যাটে চাইছে এক একটা ডেটা, যদি না বুঝে থাকেন। হ্যাঁ, সেটার ক্ষেত্রে বলতেছি। তারপর হচ্ছে যে সেম অ্যাজ অ্যাবোভ, আপনি এই ডেটাগুলোকে, আমার মনে হয় না যে আপনি এখন প্রবলেম ফেস করবেন যে একটা সামেশন বা যোগফল বের করাটা কিভাবে যায়। আর এর পর হচ্ছে যে এগুলোকে কিন্তু আপনার লাইক আপনার ডেটা যদি এই পর্যন্ত থাকে, তাহলে এই পর্যন্ত আপনার এই ডেটাকে কিন্তু বর্ডার দিতে হবে, একটা জাস্ট বক্স, একটা বর্ডার দিতে হবে। তারপর এইখানে আপনার কিছু মার্জের বিষয় আছে, লাইক আমি এই হেডিংটা তো মার্জ করছি, আপনার এই ফুল ঘরে টোটাল কিন্তু জাস্ট একটাই থাকবে। হ্যাঁ, তো আপনাকে করতে হবে কি, যে এই টোটালটাকে আপনার একেবারে মার্জ করে দিতে হবে, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। মার্জিন সেন্টার করে তারপর এখান থেকে মিডলে করে রাখবেন। এই সেম জিনিসটা আমি যদি পরবর্তী প্রতিটাতে করতে চাই, তাহলে ধরেন যে আমি ফরম্যাট পেইন্টারও ইউজ করতে পারি। লাইক এখানে ফরম্যাট পেইন্ট চলে আসছে, এবং যেহেতু এটা ফর্মুলা অ্যাড করা ছিল সেজন্য এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয় নাই, কারণ এটা আসলে বিষয়টা আমি এখানে অ্যাডই করিনি কিছু, এই জন্য কিন্তু একেবারে ফাঁকা দেখাচ্ছে। তো এইটাকে যদি আমি করতে চাই, আমি জাস্ট প্রতিটায় ক্লিক করব। অ্যান্ড শুধু এটা না, এখানে যদি আমি লাইক কিছু একটা অ্যাড করি বা ডেটা অ্যাড করি, আচ্ছা এটাতে একটা ভ্যালু অ্যাড করি আমি, বা আমি একটা ফর্মুলায় দিই, এটা হচ্ছে যে ম্যাক্স না, ম্যাক্স আমি ধরলাম, অ্যান্ড হচ্ছে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন এইটাতে যেটা আছে এটাকে ধরেন আমার এইটা, অ্যান্ড কালার হচ্ছে আম, আর এটাকে আমি যদি ফরম্যাট পেইন্ট করে যদি এটাতে দেই, তাহলে সেম কালার সেম ডিজাইন এবং এই স্টাইলে যদি পরিবর্তন থাকতো তাহলে সেটাও কিন্তু কপি অ্যান্ড পেস্ট হইতো। আর এইখানে এক্সেলের বেসিক্সের মধ্যে শুধু এতটুকুই যে আপনারা ডেটা নিয়ে একটা শিট ক্রিয়েট করা,
তারপর ওই শিটগুলোকে নিয়ে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজানো। আর এই ডেটাগুলোকে নিয়ে বা এই ধরনের ডেটাগুলোকে নিয়ে যদি আপনি ফরম্যাটিং করতে চান তাহলে কিন্তু অনেকটা ক্ষেত্রে আপনার অনলাইন যে সেগমেন্ট সেগুলো ইউজ করতে হইতে পারে, সেগুলো হচ্ছে গুগল স্প্রেডশিট, যেটা এই যে গুগলের এই ট্যাবে পেয়ে যাবেন এইখানে। এই যে শিট টোটালি দেখতে এক্সেলের মতোই, বাট এখানে অনলাইন অ্যান্ড অফলাইনের কিছু সেগমেন্ট আছে। এটা হচ্ছে ইজি টু শেয়ার, আর ওটা হচ্ছে যে আপনার ফাইলটাকে ডাউনলোড করে দেন আপনাকে বা ওইখান থেকেও মেল করতে পারেন। তবে ওইখান থেকে আর এইখানে আপনার লিঙ্ক আকারে শেয়ার করা একটু অ্যাডভান্টেজ দেয় আমাদেরকে। আর এটা হচ্ছে লাইভ আপডেটেড। সো এখানে যদি আমি কিছু একটা আপডেট করি সেটার সাথে সাথে ক্লায়েন্টের এখানে যদি আমি ক্লায়েন্টকে এটার লিঙ্ক আকারে শেয়ার করে থাকি তাহলে ক্লায়েন্টের ওইখানেও এটা লাইভ আপডেট হয়ে যাবে, কারণ এটা আমাদের ড্রাইভে সেভ হয় আর ড্রাইভে থেকে এটা লাইভ থাকে অলওয়েজ। আর যদি আমি এক্সেলে কাজ করি তাহলে এক্সেলে কাজ করে আমি এক্সেলটা পাঠানোর পর ক্লায়েন্ট যদি কোনো কারেকশন দেয় তাহলে এই এক্সেল ফাইলটাকে আমার আবার কারেকশন করতে হবে, করে এটাকে আবার সেভ করতে হবে, তারপর আমি যে মেথডে পাঠাইছিলাম ওই মেথডে আবার পাঠাইতে হবে। সো এটা হচ্ছে ক্রাইটেরিয়া। আর এখানে হচ্ছে যে সব লাইভ আপডেটেড থাকে, যে আপনি ধরেন যে এখান থেকে কোনো একটা ডেটা নিয়ে কাজ করছেন, ওই 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 জিনিসটা। ওকে, সো যে ডেটা নিয়ে কাজ করছেন ওই জিনিসটা ধরেন আপনার এখন কারেকশন বা এইগুলো দেখাইতে হবে বা ক্লায়েন্টকে দিতে হবে। তো চাইলে আপনি এই 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 বিষয়গুলোকে অনলাইন একটা ফাইল আকারেও দিতে পারেন। এই জন্যই হচ্ছে যে স্প্রেডশিটটা একটু বেশি পপুলার, যে ক্লায়েন্টের কাছে সেগুলো হচ্ছে যে মানে অনলাইন সেগমেন্ট হিসেবে যায়। এখানে প্রতিটা জিনিসই পাবেন, যেমন এখানে ফরম্যাট পেইন্টার পাইছেন, এই যে এখানে যেমন মিডল আছে এটা কিন্তু মানে একেবারে বটমে চলে গেছে। আপনি এই যে এখানে ফরম্যাট পেইন্টার পাবেন, ক্লিক করে যদি এটাতে ক্লিক করেন আর এটা মিডলে চলে আসছে। সো এটা যখনই দিবেন এই যে দেখেন সেভ টু ড্রাইভ, হ্যাঁ মানে এটা আপনার অটো ড্রাইভে সেভ হচ্ছে। এখানে আপনি ফর্মুলা অ্যাড করেন, যাই করেন সব কিছুই করেন, আর সেটা এক্সেলের মতোই হবে, এক্সেলের রুলস অনুযায়ী বা এক্সেলের টোটালি কাইন্ডা কাছাকাছির মতোই হবে। তবে এখানে প্রতিটা জিনিস একটু হিডেন অবস্থা থাকে, একটু খুঁজে নিতে হবে, কারণ মেনু বার একটু আপডেটেড, একটু কনজাস্ট। আর এখানে আপনি আপনার ফাইলের নেম দিতে পারেন যে আপনি এখানে কি কাজ করেছেন বা কিভাবে কাজ করেছেন সেগুলো। ওকে, সো আই গেস আপনারা এই এক্সেল বা এই শিটগুলো নিয়ে কনফিউশনগুলো বেসিক্স অবস্থায় ক্লিয়ার হয়েছেন। এর পরের যে টুলসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডে আমরা কি ধরনের কাজগুলো দেখি, যে প্রথম দিকে আমরা একটা জিনিস ভাবতাম যে এমএস ওয়ার্ডে শুধুমাত্র আহ, আমাদের সিভিগুলোকে ডিজাইন করা যায় বা আমাদের হচ্ছে যে সিভিগুলোকে কাস্টমাইজ করার জন্য কিন্তু এই ওয়ার্ডটা বেশি পপুলার বা এই ওয়ার্ডে কাজগুলো হয়। আমরা কিন্তু সোজা দোকানে ছুটতাম, হ্যাঁ, যেখানে কম্পিউটারের দোকান দেখতাম বা প্রিন্টার বা ফটোকপির মেশিনের দোকান দেখতাম, সোজা দৌড় দিতাম যে আমার এই একটা এই ফাইল বানা দেন, একটা পিডিএফ বানা দেন আমার কলেজের জন্য, আমার স্কুলের জন্য বা হচ্ছে আমার জব ফিল্ডের জন্য। বাট এখানে যে কাজ করাটা কতটা ফ্লেক্সিবল সেটা আমরা অনেকেই জানি না। এখান দিয়ে আপনি যদি চান একটা টেমপ্লেট ডিজাইন করতে পারবেন আপনার এই একটা আর্টবোর্ডে। যদি এটাকে আপনি কম্পেয়ার করেন যে এটা একটা ডিজাইনিং টুল, তাহলে কিন্তু আপনাকে সেটা নিরাশ করবে না, কারণ এটা একটা আর্টবোর্ড হিসেবে যদি আপনি দেখেন এখানে হ্যাঁ কন্টেন্ট লিখা যায়, আপনি এখানে পেজের পর পেজ কন্টেন্ট লিখতে পারবেন, সেটাকে অনেক সুন্দর সুন্দর করে আপনি কাস্টমাইজেশন বা মডিফাই করতে পারবেন। কিন্তু আমি বলছি এখানে ডিজাইনের কথা, কারণ অনেকেই এখানে আসে কন্টেন্ট নিয়ে লিখতে, বাট এখানে আমি বলছি যে এখানে অনেক কিছু ডিজাইনও করা যায়। লাইক এখানে আপনি 3D মডেল বা শেপগুলোকে ইউজ করে, হ্যাঁ সেগুলোকে কাজে লাগিয়ে, যেমন আমরা হোম থেকে যদি একটু আসি, যে সেম এক্সেলের মতোই একটা ইন্টারফেস পাবেন যেখানে কপি পেস্ট, এখানে হচ্ছে যে ফ্রন্ট সেকশন, এখানে অ্যালাইনমেন্টটাকে একটু প্যারাগ্রাফে লিখছে, কালার অপশনটাকে বাইরে নিয়ে আসছে এখানে। আর এখানে হচ্ছে যে তাদের কিছু স্টাইল থিম এগুলো আগের থেকে হেডিং আকারে বা সাবটাইটেল বা হেডিং 2 1 এই ধরনের কিছু ডিফল্ট আপনাকে দিয়ে রাখছে বা দেখানোর জন্য। তারপর আসি ইনসার্টে। ইনসার্ট হচ্ছে যে এই ইনসার্টের মধ্যে কি কি অ্যাড করতে পারি বা এই পেজের মধ্যে আমি কি কি
ইনপুট দিতে পারি, সেটা লাইক টেবিল হইতে পারে এরকম। আমি ক্লিক করছি না, আমি জাস্ট মাউস হোভার করতেছি, যতটুকু আমার লাগবে আমি জাস্ট ক্লিক করে দিলে সেটা বসে যাবে। তারপর হচ্ছে যে পিকচার, যে আমি এখান থেকে মানে আমার ডিভাইস থেকে পিকচার নিতে পারি অথবা অনলাইন থেকে আমি পিকচার ডাউনলোড করে নিতে পারি। এইখানে একটা সার্চ বার পাবো আমরা, এই সার্চ বারেও সার্চ করেও আমরা নিতে পারি, অথবা আমরা এখানে কিছু রেকমেন্ডেড পিকচার পাবো। ওকে, হ্যাঁ, সো এই ধরনের কিছু, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন, এখানে একটা সার্চ বার আছে। তবে এই সার্চ বার থেকে পিকচার নিয়ে আসার জন্য আমি একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে যে আপনাকে পার কিওয়ার্ড স্পেস দিয়ে দিয়ে লিখতে হবে। যেমন ধরেন আপনি প্রথমে চাচ্ছেন একটা ওশান, অ্যান্ড এটা নিয়ে আপনি সার্চ করলেন। দেন এই ওশানের মধ্যে আপনি চাচ্ছেন কিছু ওয়েল, লাইক এরকম কিছু ফিশ, তারপর আপনি চাচ্ছেন কিছু বার্ডস। ক্রিয়েটিভ কমন তুলে দিলে এর থেকে আরো ভালো রেজাল্ট বা জেনারেট আসতে পারে। সো দুইটাই ট্রাই করে দেখবেন। এখান থেকে যে ইমেজটা আপনার দরকার হবে আপনি জাস্ট ক্লিক করলে, ইনসার্টে দিলে সেটা ডাউনলোড হয়ে আপনার এই ইমেজ একেবারে চলে আসবে। ওকে, সো চলে আসছে। অ্যান্ড এইখানে একটা বিষয় যে আপনি আম, যখনই কিছু অ্যাড করবেন প্রতিটারই আলাদা একটা ফরম্যাট টুলস ওপেন হবে। যেমন এটা পিকচার অ্যাড করছি, পিকচার টুলস হয়ে আমার একটা পিকচার ফরম্যাট ওপেন হয়েছে, যে আমি এই পিকচারটাকে নিয়ে কী কী কারেকশন বা কী কী মডিফিকেশন করতে পারি, লাইক কালার থেকে শুরু করে আর্টিস্ট ইফেক্ট বা হচ্ছে রিসাইজ বা ক্রপ বা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যে আপনার এই ছবিটাকে রোটেট করা, রোটেশন, বা হচ্ছে যে পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, একটা শ্যাডো দেওয়া, একটা গ্লো দেওয়া, এই ধরনের বিষয়গুলো, যে রিফ্লেকশন, গ্লো, যে রিফ্লেকশনটা কিভাবে ইউজ হয়, লাইক আপনি জাস্ট মাউসগুলো নিয়ে গেলেই দেখতে পাবেন হোভারটা। হ্যাঁ, তারপর হচ্ছে গ্লো। ওকে, আর পিকচার লেআউটটা, যে আপনি পিকচারটাকে কোন লেআউটের মধ্যে যাচ্ছেন সেই লেআউটে যদি আপনি দিতে চান, এটা হচ্ছে যে প্রেজেন্টেশনটাকে যদি আমরা একটা পিডিএফ আকারে আগে ড্রাফট ক্রিয়েট করতে চাই বা একটা নর্মাল ডিজাইনের সেগমেন্ট অনুযায়ী যদি আমরা সাজাতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। ওকে, যে আপনার কি কোনো কোশ্চেন ছিল? এই সেম কাজগুলো পাওয়ার পয়েন্টে করা যেত না? এই সেম কাজগুলো পাওয়ার পয়েন্টে করা যেত না? হ্যাঁ, পাওয়ার পয়েন্টে করা যেত তো ম্যাম। জি। মানে এই ওয়ার্ডটা দেখানোর পর আমি সেখানেই যাচ্ছিলাম। ওকে, একটু মিউট করে দিন আপনার যদি কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে। আচ্ছা, একজন চ্যাট বক্সে কি বললো, ক্লায়েন্টকে কোনো ডেটা শেয়ার করার জন্য কি এক্সেল ফাইল শেয়ার করা যায় না, ডেটা শেয়ার করার জন্য কি গুগল স্প্রেডশিট লাগবে? জি, আগে যেত, বাট এখন হচ্ছে যে ক্লায়েন্ট রেকমেন্ড করে যে স্প্রেডশিটের লিঙ্ক। কারণ আপনি তো পেমেন্টের আগে, হ্যাঁ, মানে ফাইলটা তো আর দিবেন না, তাই না? মানে আপনি একটা কষ্ট করে কাজ করছেন, তো ওর চাওয়ার সাথে সাথে কি সেটা প্রোভাইড করে দিবেন এমনটা কি? তো সেটাকে সাজানোর জন্য আপনি একটা অনলাইন লিঙ্ক ক্রিয়েট করে রাখতে পারেন। অ্যান্ড প্রাইভেসির জন্য আপনি তাকে প্রথম অবস্থায় তাকে একটা গুগল মিটের মাধ্যমে আপনি আপনার ফাইলটাকে শেয়ার করতে পারেন স্ক্রিনের মাধ্যমে, যে দেখেন আমি কাজগুলো করছি, এখানে কোথায় কোথায় কি কারেকশন আমাকে একটু বলে দেন। হুম, মানে একটু স্ট্রিক্ট হতে হবে। তারপর হচ্ছে যে মানে যেহেতু এখানে টাকার বিষয়, সো স্ট্রিক্ট থাকাটাই আমি বলবো। যে আগে ক্লায়েন্টকে বলবেন যে ফাইল ইজ রেডি, দেন আপনি চাইলে চেক করতে পারেন গুগল মিটের মাধ্যমে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গুগল মিটে। সে চেক করবে বা কারেকশন থাকলে বলে দিবে, ওই যে এইচ কলামের বা হচ্ছে যে H25 এরকম করে বলে দিবে কারেকশনগুলো, অথবা নোট ডাউন করে একটা পিডিএফ আকারে দিয়ে দিবে। দেন ওটা দেখে দেখে কারেকশন করবেন, দেন আরেকবার দেখাবেন, তারপর প্রোভাইড করে দিবেন, সেটা লিঙ্ক আকারে দিয়ে দিলে। কেন? কারণ সে এই লিঙ্ক থেকে লাইক
এক্সেল শিট আকারে দিলে তো কারেকশন করতে তো আবার ফাইলটা আমাকে দিতে হবে, আমি ফাইলটা আবার তাকে পাঠাবো। বাট এখানে আমি জাস্ট কারেকশন করে রেখে দিব, তাকে বলবো যে চেক করেন, হয়ে গেছে। হ্যাঁ, তো মানে অনেকটা ইজি। আর এখানে কিছু অ্যাক্সেসের বিষয় আছে, লাইক আপনি এখানে শেয়ার কাকে করবেন, হ্যাঁ, তার আগে এটাকে একটা নাম দিলেন, যে লাইক সামির হোসেনের আপনার, এটা আমার নামের একটা ফাইল, দেন এটাকে আমি শেয়ার করব 3টা সেগমেন্টের মধ্যে, চাইলে শেয়ার করতে পারি। সেটা একটা হইতে পারে আপনার ভিউ, সেটা হইতে পারে আপনার কমেন্ট হিসেব, সেটা হইতে পারে আপনার হচ্ছে যে যতটুকুই বলি না কেন ম্যাম, আপনি শেষ করতে পারবেন না এক্সেলটাকে। সো আমরা ওইটাই বললাম, মানে একবার প্রথম দিকেই যে এইটাই মাথায় রাখতে হবে যে যাই শিখি না কেন ওটা শেষ নাই, শিখতেই থাকতে হবে এবং ওটাকে রেগুলার ডেভেলপ করতে হবে। সো এটাকে যদি আমি anyone with the link দেই, তাহলে আমার এই রেস্ট্রিক্টেড ফাইলটাকে, বা যেটা আমার প্রাইভেট ফাইল ছিল, সেটা এখন অন এয়ার বা পাবলিক হয়ে গেছে। এখন এই পাবলিকটাকে আমি, বা এই অডিয়েন্সটাকে আমি কীভাবে জাজ করবো বা ধরবো বা সাজাবো, সেটাকে আমি এই 3টা সেগমেন্টে আমাকে অ্যালাউ করতেছে। একটা হচ্ছে ভিউয়ার, একটা হচ্ছে কমেন্টার, একটা হচ্ছে এডিটর। সো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা ওইভাবেই শেয়ার করি ক্লায়েন্টের সাথে। আর পরবর্তীতে তাকে এডিটর অ্যাক্সেস দিয়ে দিই, যে চাইলে এডিট করতে পারে ডেটাগুলোকে। আই গেস বুঝতে পেরেছেন। অ্যান্ড এই যে ওয়ার্ডে যেটা ছিলাম, যে হ্যাঁ, ডিজাইন। এখন ইনসার্টে তো আর কিছু ছিল, যেমন হচ্ছে যে আমরা এখানে শেপস পাচ্ছি, যে অনেক ধরনের শেপ নিয়ে আমরা কাজ করতে পারবো। আবার আমি যদি এই টেক্সটে বা ইমেজের উপরে লিখতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে টেক্সট বক্স ইউজ করতে পারি। লাইক আমি এই ইমেজের উপরে লিখতে চাচ্ছি, তো এখানে আমি লেখার জন্য একটা অপশন চলে আসছে। এবং আমি যেহেতু বলছিলাম যে প্রতিটা জিনিস যখন আপনি একটা একটা করে অ্যাড করবেন, আলাদা আলাদা, মানে আলাদা আলাদা জিনিসের জন্য বা আলাদা আলাদা অবজেক্টের জন্য উপরে একটা ট্যাব ওপেন হবে। এটা হচ্ছে ওই অবজেক্টের, যে অবজেক্টে কাজ করতেছেন ওই অবজেক্টের একটা যে ফরম্যাটিং অপশন। এই ফরম্যাটিং অপশন থেকে আপনি এইটার যথেষ্ট কাস্টমাইজেশনে কাজ করতে পারবেন। লাইক এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিতে পারেন এরকম 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 এরকম, অথবা নো ফিল দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, বাট আপনি কিন্তু এখানে লিখতে পারতেছেন। হ্যাঁ, এই যে আপনি এখানে লিখতে পারতেছেন। অ্যান্ড এটার সাইজটাকে আমি ধরেন হোম থেকে ইনক্রিজ করে দিলাম এরকম। অ্যান্ড আবার হচ্ছে ইনসার্টে বা এই যে ফরম্যাটে ছিলাম, ফরম্যাটে এসে শেপের যে আউটলাইনটা, সেটাকে ধরেন আমি একটা রেড বর্ডার দিয়ে দিলাম, যেন এটা হাইলাইট হয় বা একটা বর্ডারে থাকে। চাইলে আমি বর্ডার রিমুভও করে দিতে পারি, যে এইটা কোনো আউটলাইন থাকবে না। তাহলে যেহেতু আমি ছবির উপরে লিখতে পারতাম না, নর্মালি কি ক্লিক হইলে কি লেখা যাইতো? যাইতো না কিন্তু। কিন্তু আমি এই ছবির উপরে আলাদা একটা শেপ অ্যাড করে শেপের মধ্যে আমি লিখতে পেরেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড রাইজ করছেন, আই নো আই নো। ও, 15 মিনিট আছে। ক্লাসে করছেন কেন? মেসেঞ্জার গ্রুপে করেন ভাই, একজন আরেকজনে করেন। ক্লাসে কেন? ক্লাসের সময়টাই যে চলে যাচ্ছে না, বোকা। আচ্ছা, ওয়ার্ডে, হ্যাঁ। তো আমরা এটার ইমেজের উপরে যদি কিছু লিখতে চাই, আমাদের লেখা হতেই পারে বা দরকার হইতেই পারে, বা আমরা এটাকে আবার কারেকশনের জন্য ইউজও করতে পারি, যে এখানে এটা ইউজ কর, মানে এই ইমেজটা আমি ইউজ করতেছি, তো আপনি এখানে চাইলে আপনার কারেকশন এখানে লিখে দিলেন যে ইয়োর ইমেজ হিয়ার, মানে ক্লায়েন্টকে যখন আপনি দিচ্ছেন যে ইয়োর ইমেজ হিয়ার, মানে আপনার ইমেজ থাকবে এখানে, আপনি যে ইমেজটা বলবেন সেটা এখানে কারেকশন হিসেবে যাবে। এভাবে আপনি বলে বলে একটা পিডিএফ ফাইল রেডি করে দিতে পারেন। তারপর হচ্ছে যে এই যে ইনসার্টের যে আরও বিষয়গুলো, যে আপনি আইকন অ্যাড করা বা থ্রিডি মডেল কিন্তু অনেকগুলো আছে, চাইলে আপনি স্টক থ্রিডি মডেল ইউজ করতে পারেন অনলাইন থেকে ডাউনলোড করে, অথবা আপনি গুগল থেকে ডাউনলোড করে আপনি আপনার ডিভাইস থেকেও এখানে ইনপুট হিসেবে দিতে পারেন। আর স্মার্ট চার্ট আছে কিছু, যে স্মার্ট চার্টের মধ্যে দিয়ে আপনি আপনার ডেটাগুলোকে সাজাতে পারেন আপনার একটা সিকোয়েন্স হিসেবে, বা একটা সুন্দর আর্ট বা গ্রাফিক্স হিসেবে সাজানোর জন্য আপনি এই টাইপের কিছু ডিজাইনও দিতে পারেন। তারপর হচ্ছে যে চার্ট,
এই চার্টটা হচ্ছে যে আপনি আপনার ওই যে পাই চার্ট বা লাইন চার্ট এই ধরনের সেগমেন্ট, এখানে আপনার ডেটাগুলোকে ইনপুট করতে হবে, ওই ডেটা অনুযায়ী এই পাই চার্ট বা কলামসগুলো আপস অ্যান্ড ডাউনস হবে বা ইনক্রিজ বা ডিক্রিজ হবে। আর এই ডেটাগুলোর জন্য আলাদা এখানে একটা শিট আপনাকে দিয়ে দেওয়া হবে। যখনই আপনি এখানে ক্লিক করেছেন বা ক্লিক করে ওপেন করেছেন, তখনই এখানে আলাদা একটা শিট ওপেন হয়ে যাবে। ওই শিটের মধ্যে আপনি যে ডেটাগুলোকে দিবেন সেই ডেটাগুলোই এখানে আলাদাভাবে বসবে, এই যে। হ্যাঁ, তা আপনি আপনার এখানে ক্যাটাগরিজে কি লিখছেন বা উপরে সিরিজে কি লিখছেন, ক্যাটাগরিজ কই কই আছে এটা দেখে নিয়েন, সিরিজ কোথায় লেখা আছে এগুলো দেখে নিয়েন। তারপর এখানে ডেটাগুলোকে চেঞ্জ করবেন। তারপর এই ডেটাগুলোকে বা এই চার্টটাকে কারেকশন করা বা চেঞ্জ করা বা কালার চেঞ্জ বা মানে এটা ডেটাকে সিলেক্ট বা কিভাবে এডিট ডেটা করা যায় বা এক একটা ডেটাকে আপনি কিভাবে এডিট করবেন। যেমন আপনার ওই শীটটা কেটে গেছে বা আমি কেটে দিচ্ছি, আপনি চাইলে এটাকে আবার এক্সেল ওপেন করতে পারেন বা আপনি এটাকে চেঞ্জ করতে পারেন অন্য অন্য একটা সেগমেন্টে। অনেক বেসিক্স আছে ভাই, অনেক বেসিক্স আছে, এগুলো ক্লিয়ার করতে হবে। এগুলো ক্লিয়ার না করে কিন্তু মার্কেট প্লেসে গেলে হবে না, হ্যাঁ, আগে থেকে বলে দিচ্ছি। তারপর হচ্ছে যে এই টাইপের একটা ফাইল সেগমেন্ট গেল। এরপর হচ্ছে যে পাওয়ার পয়েন্টটা, পাওয়ার পয়েন্ট নিয়ে আমার মনে হয় না অনেকেরই ধারণা ক্লিয়ার আছে, কারণ এটাও অনেকটা ব্রড একটা সেক্টর। তো এখানে যেহেতু অনেকটা সময়ের বিষয়, পাওয়ার পয়েন্টটা আমি নেক্সট ক্লাসে ধরবো, বাট আপাতত যারা হোমওয়ার্ক করেছেন তারা একটু আমাকে রেসপন্স করবেন যতটুকু সময় আছে। কে কে হোমওয়ার্ক করেছেন একটু হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, সৌরভ, সৌরভ আনমিউট করেন। আহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সৌরভ, আপনার হোমওয়ার্ক করতে কোথাও কোনো প্রবলেম হয়েছে বা কোনো কনফিউশন? কনফিউশন ছিল যে সেটা পরে আর কি ক্লিয়ার হয়ে যায়। মূলত সেখানে ছিল যে কোনো হেডিং লেখার সময় সেখানে এটা মানে দুইটা বক্সে চলে যাচ্ছিল আর কি, দুইটা সেলের ভিতরেই এরকম কিছু ছোটখাটো কিছু প্রবলেম ছিল আর কি। আচ্ছা, ওইটা তখনই ক্লিয়ার হয়েছে নাকি আজকে ক্লাসে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা তখনই ক্লিয়ার হয়েছিল। আজকেও দেখলাম ওই জিনিসটাই আমার। আচ্ছা, গ্রেট। তাহলে আর কোনো কোশ্চেন নাই, তাই তো? হ্যাঁ, আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এবার চলে যাচ্ছি মেহের আফরোজ। ম্যাম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনার হোমওয়ার্ক করতে কোনো প্রবলেম পেয়েছেন? স্যার আমার হোমওয়ার্ক করতে যে প্রবলেম হয়েছিল যে আমি যখন এক্সেলে কাজ করতে গিয়েছি আমার হচ্ছে দুইটা কলামের মাঝখানে বর্ডার লাইনটা কেটে গিয়েছিল। আমি 2 ঘন্টা যাবত এটা ঠিক করতে পারছিলাম না। পরে ঠিক হয়েছে। বর্ডার লাইন কেটে গেছিল মানে ওই যে অল বর্ডার যেটা দিলাম সেটা কেটে গেছিল? জি স্যার, সেটা কেটে গিয়েছিল। কিভাবে স্যার কেটে গেছে আমি নিজেও খেয়াল করিনি। এরপর আমি এটা কিভাবে মানে ঠিক করতে পারছিলাম না। আচ্ছা। পরে হচ্ছে হাসান ভাইয়ের সাথে কথা বলে উনি বলেছে ওভাবে অনেকক্ষণ ট্রাই করার পরে এরপর হয়েছে। ও, আচ্ছা, সেখানে কি আপনি কোনো কপি পেস্ট করেছেন কি কোনো ডেটা? স্যার না, ফার্স্ট হোমওয়ার্কে তো কোনো কপি পেস্ট করিনি আমি। তাহলে ওখানে কি করতেছিলেন, মানে আমি কি তো ডেটা? হচ্ছে যে মার্জান সেন্টার দিয়ে স্যার আপনি যে হেডিংটা বললেন প্রথমে ওটা করেছিলাম। ওটা করতে গিয়ে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা কোথাও আমি বুঝলাম না আসলে। দেখলাম যে আমার বর্ডার লাইনটা কেটে গেছে এ আর বি সেলের মাঝখানে। আচ্ছা, হুম, যাই হোক, তখন তাহলে ওটা কি মানে আপনি বুঝতে পেরেছেন বা কিভাবে ওরা বুঝাই দিছে নাকি বুঝাই দেয় নাই? স্যার আমাকে বুঝিয়ে দিয়েছে। এখন আমি করার পর আসলে ওটা ঠিক হয়ে গেছে তখন। এরপর তো আর প্র্যাকটিস করি নাই আর কি। আচ্ছা, তাহলে একটু প্র্যাকটিস করেন, প্রবলেম হলে আমাকে আবার বললেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তো বাকি যারা আছে তাদের সাথে তো এখন কি নিয়ে কথা বলবো আল্লাহ মাহমুদ জানে, কারণ আপনারা তো হোমওয়ার্ক করেন নাই। তো হোমওয়ার্ক করতে না পারার জন্য কি কি প্রবলেম আছে এগুলো নিয়ে আমরা এখন কথা বলি, হ্যাঁ। তো যারা প্রবলেম ফেস করছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, আর এই দুজন একটু হ্যান্ডটা ডাউন করে দেন। বাকি কারোরই কোনো প্রবলেম নাই? হ্যাঁ, হ্যাঁ, উম্মে শিফা খাতুন ম্যাম বলুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছে চেষ্টা করেছিলাম ওই যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছিলাম, কিন্তু তাও লগ ইন করতে পারছিলাম না। তো এটা দিয়ে তো করতে পারিনি। তো আমি আজকে যে দেখে নিলাম এক্সেলের কাজটা। তো এটাতে তো আপনার হচ্ছে প্রথমে হচ্ছে না, তো ওটা কিভাবে অ্যাক্টিভ করতে হবে? সেটাতে আপনার হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে ম্যাম গুগল থেকে, হ্যাঁ। তারপর ওই অ্যাকাউন্টটা আপনার এখানে অ্যাড করতে হবে, অ্যাড করলে সেটা অটোমেটিক নিয়ে নেবে। সেখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান না, অনেক ঝামেলা করবে।
আর এটার জন্যই আমরা ইউজ করি হচ্ছে যে গুগল স্প্রেডশিট, কারণ আমাদের সবারই তো জিমেল আছে ম্যাম। আর জিমেল থাকা জি। মানেই তো আমাদের গুগল অ্যাকাউন্ট আছে, মানে এই যে এখানে একটা ব্রাউজারে লগ ইন করলে আমরা একটা ইন্টারফেস পাচ্ছি এরকম। আর এখানে ক্লিক করলে আমরা শিট পেয়ে যাচ্ছি, অনলাইন ফাইল। সো এবার থেকে একটু গুগল স্প্রেডশিট ট্রাই করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটার ম্যাম আলাদা মোবাইল সফটওয়্যারও আছে। গুগল স্প্রেডশিট ঠিক লিখে আছে। সার্চ করলে প্লে স্টোরে পেয়ে যাবেন ম্যাম। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার হচ্ছে নাবিলা ম্যাম। হ্যাঁ বলুন ম্যাম। নাবিলা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রবলেমটা হচ্ছে আমি হচ্ছে এক্সেল এক্সডব্লিউ করতে পারছি না। করতে গেলে হচ্ছে প্রোডাক্ট কি চাই। কি এই চাই? প্রবলেমটা আমি কিভাবে সলভ করব? কি চাচ্ছে? হ্যালো। হ্যালো, জি জি, কি চাচ্ছে বললেন, বুঝিনি। হ্যালো। জি ম্যাম বলুন। জি স্যার, আমি হচ্ছে এক্সেলে করতে পারছি না। লগইন করতে গেলে হচ্ছে আমাকে আমার কাছে প্রোডাক্ট কি চায়। আচ্ছা, আপনার এটা ল্যাপটপে তাই তো ম্যাম, না জি স্যার, পিসি? ল্যাপটপে। আচ্ছা ল্যাপটপে তো ওইটাকে হচ্ছে যে লাইসেন্স কি বলে, হ্যাঁ ম্যাম, ওইটা হচ্ছে যে প্রিমিয়াম সফটওয়্যার করার জন্য ইউজ করা হয়। তো ওইটা আপনার যদি প্রিমিয়াম করে নেন, যদি সফটওয়্যারটা কিনে নেন, তাহলে ওটা ইউজ করতে পারবেন। ওখানে আপনাকে একটা লাইসেন্স কি দিবে, ওইটাই ওখানে বসাইতে হবে। আর যদি ফ্রি মেথডে ইউজ করতে চান, তাহলে ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে হবে ম্যাম। সেটা যদি আপনার কাছে না থেকে থাকে, আমাকে একটা ইনবক্সে নক দিন, আমি ফাইলটা দিয়ে দিব। হ্যাঁ, স্যার, মেসেঞ্জারে হচ্ছে আরেকজন ভাইয়া আরেকজন স্যার উনি হচ্ছে একটা ড্রাইভে কিছু একটা দিছে, বাট আমি ওটা বুঝতেছি না কিভাবে ইউজ করবো অ্যাকচুয়ালি। ড্রাইভে কি দিয়েছে, মানে ড্রাইভের ফোল্ডারের নাম কি ছিল? স্টুডেন্ট হেল্পস? আহ না স্যার, আমি ওনাকে মেসেজ দিয়েছিলাম গ্রুপে যে আমি হচ্ছে লগ ইন করতে পারছি না। তখন উনি হচ্ছে একটা ফাইল দিছিল, মাইক্রোসফট ওয়ার্ডে বললো যে এখান থেকে ট্রাই করতে, বাট সেটাও আমি কিভাবে ইউজ করবো আমি বুঝতেছি না। ওইটা জাস্ট ক্লিক করে ডাউনলোড করবেন ম্যাম। ডাউনলোড করে ওই ফাইলটাকে এক্সট্র্যাক্ট করবেন। এক্সট্র্যাক্ট করার পর ওটাকে ইনস্টল করবেন। ডান। 2019-এর মডেল যদি হয়ে থাকে, তাহলে ওটা আমিই দিয়েছি ফাইলটা আপনাদের জন্য। তো ওটা অনেকটা ইজি ইনস্টল করাটা। জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করার পর ইনস্টল আইকনে ক্লিক করলে সে অটোমেটিক ইনস্টল নিয়ে নেবে সবগুলো। মাইক্রোসফট অফিস প্রো 2019 64 বাইট। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফাইলটাই। এটা জাস্ট ডাউনলোড করে জাস্ট এটাকে এক্সট্রাক্ট করেন। করার পর জাস্ট আপনি ফোল্ডারটা ওপেন করার পর মেইন ফাইল পাবেন, ওটাকে ডাবল ক্লিক করে ওপেন করার পর জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, আর কোনো কাজ নাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ, সালমা ম্যাম, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি জি জি। যে আমি তো আজকে নতুন এই ক্লাসে, অফলাইনে ছিলাম। তো আমি আমার কোনো যে কাজটা আমাকে অফলাইনে দিয়েছেন হুম। ওটাতে আমার অনেক প্রবলেম হচ্ছে। এটা আমি ওখানে পারতেছিলাম, কিন্তু বাসায় এসে আমি ট্রাই করছি, কিন্তু আমারটা হচ্ছিল না। ওই যে ইয়েলো গতকালকে পেজেরটা? আমি হ্যাঁ হ্যাঁ। জি জি আচ্ছা ম্যাম, ওইটা আমরা হচ্ছে যে এই ব্যাচে এখন ওটা দেখাইনি, তো সো এখনো স্টার্ট আপটা ওইভাবে দেইনি এদেরকে। তো আপনার ওই প্রবলেমটা আমার ইনবক্সেই দিয়ে, আমরা ইনবক্সেই ডিসকাস করি। এদের সাথে আমরা যখন ক্লাস ওয়াইজ আগাবো, তখন আমরা দেখে নিব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে আমার কাজ কি থাকবে তাহলে আজ, আজকের ক্লাসটা? হ্যাঁ আজকের ক্লাসটা তো আপনি রেকর্ডেড ভিডিওটা তো দেখবেনই। আজকে তো আমি মানে এক্সেল শিট সম্পর্কে জাস্ট বেসিক ধারণা দিচ্ছি, এগুলো তো আমি আপনাকে অফলাইন ক্লাসেও দিচ্ছিলাম। জি 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 হ্যাঁ, তো আপনি মেইনলি হচ্ছে যে সেগমেন্ট ইয়েলো পেজ নিয়ে যে কাজগুলো দেখাইছি, ওগুলোতে একটু ফোকাস করেন। আজকে রিট্রাই জি করেছিলেন ওয়েবসাইটটাতে? জি জি আজকেও করেছি কিন্তু পারিনি। কি বলেন! আচ্ছা, এনিডেক্স আছে না আপনার? জি আচ্ছা দেখি, আমি ক্লাসটা শেষ করে যদি হয় তাহলে আমি নক দিচ্ছি এনিডেক্সে নেওয়ার জন্য। জি জি শিওর। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো ইস্যু বা কোনো প্রবলেম নাই? তাহলে যার যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, স্যার আমাদেরকে এই যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের উপরে কি মানে আজকে একটা বেসিক ক্লাস হলো এটাই, আর কি হবে?
আর হবে না, নেক্সট ক্লাসে একটা পাওয়ার পয়েন্টের উপর বেসিক্স থাকবে ছোট্ট করে, এরপরে আমরা আবার অ্যাডভান্সে ফিরে যাব। কারণ এই বেসিক্সে বেশি সময় দেওয়া যাবে না, এগুলো একটু নিজে থেকে একটু ঘেঁটেই নিন, হ্যাঁ। সবার উদ্দেশ্যে বলতেছি, কারণ এগুলোতে সময় দিলে আচ্ছা আচ্ছা। বর্তমান টেক ফিল্ডকে ধরতে পারবেন না। এগুলো বেসিক্স এখন এআই দিয়ে অনেক সুন্দরভাবে হয়ে যায়, তো এগুলোকে আমাদের একটু তাড়াতাড়ি শিখে নিতে হবে নিজে থেকে। জি রাহাতুল স্যার বলুন। স্যার আমাদেরকে একটা ক্লাস বেশি দেওয়া যায়? বেশি? অবশ্যই দেওয়া যায় স্যার, যদি প্রবলেম থাকে অবশ্যই বেশি নিব। হ্যাঁ নাবিলা ম্যাম বলুন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ। আম, মানে যে এত এআই টুলস আসছে, তো এটার কারণে কি যারা নতুন ডাটা এন্ট্রি ওয়ার্ক করবে তাদের কি কোনো প্রবলেম হবে না? না না, কোনো প্রবলেম হবে না। আর এটা কেন হবে না এটা নেক্সট ক্লাসে বলবো, কারণ কলটা এখন কেটে যাবে ম্যাম। তো ওকে স্যার। আগ্রহটা ধরে রাখুন, জানাচ্ছি আগামী পর্বে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্যারের জন্য দোয়া রাখবেন, হ্যাঁ। আল্লাহ হাফেজ। সবাই এক্সেল নিয়ে একটা হোমওয়ার্ক করেন, শীট আকারে তৈরি করেন। কলটা কেটে যাবে, আর যা আছে একটু মেসেঞ্জারে আমাকে নক দিন, হ্যাঁ। আমি রেসপন্স করছি আগামী 5 মিনিট। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাটা।